হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা পৃষ্ঠটান অধ্যায়ের পার্ট 2 ভিডিও নিয়ে আলোচনা করব। পার্ট 1 ভিডিওতে আমরা জেনেছি পৃষ্ঠটান কি করে পরিমাপ করা হয়, পৃষ্ঠটানের একক মাত্রা কি এবং পৃষ্ঠটান কোন কোন বিষয়ের উপর কিভাবে নির্ভর করে সেগুলো সম্পর্কে জেনেছি। আজকের ভিডিওতে আমরা মূলত পৃষ্ঠ শক্তি নিয়ে আলোচনা করব। পৃষ্ঠ শক্তি কি, কিভাবে উৎপন্ন হয়, কিভাবে পরিমাপ করা হয়, পৃষ্ঠ শক্তির একক মাত্রা ইত্যাদি ইত্যাদি নিয়ে আলোচনা করব। সঙ্গে থাকো, চলো শুরু করি। সবার প্রথমে আমরা একটু জেনে নিই যে পৃষ্ঠটান কি। যদিও আমরা জেনেছি, আবার একটু রিক্যাপ করি। পৃষ্ঠটান হলো তরলের বা যে কোনো প্রবাহীর মুক্ত পৃষ্ঠের এমন একটি ধর্ম যে ধর্মের জন্য তরলের মুক্ত পৃষ্ঠের ক্ষেত্রফল সর্বদা সংকুচিত হতে চায়। কি বললাম? তরলের মুক্ত পৃষ্ঠের ক্ষেত্রফল সর্বদা কমতে চায়, তাই না? এবং এর পেছনে রয়েছে, পৃষ্ঠটান ধর্মের পেছনে রয়েছে ইন্টারমলিকুলার ফোর্স বা সংশক্তি। ঠিক আছে, তো এইবার আজকে আমরা পড়ব পৃষ্ঠ শক্তি বা সারফেস এনার্জি বা পৃষ্ঠ শক্তি। ওকে, দেখো, ধরো এটা একটা পাত্র, এই পাত্রের মধ্যে তরল আছে, ধরে নাও জল আছে। এইবার জলের পুরো জলটার দুটো অংশ আছে। ভেতরের অংশ যাকে আমরা বলি বাল্ক এবং মুক্ত পৃষ্ঠ যাকে আমরা বলি সারফেস। ওকে, এইবার এই যে সারফেসে যে মলিকুলগুলো রয়েছে, যে অণুগুলো আছে, এদের কাছে একটা এক্সট্রা এনার্জি থাকে, এক্সট্রা শক্তি থাকে, যেটা ভেতরের যে মলিকুল আছে, ভেতরে বাল্কে যে মলিকুলগুলো রয়েছে তাদের কাছে থাকে না। আবার বলছি, ভালো করে শোনো। যে কোনো তরলের মুক্ত পৃষ্ঠে যে অণুগুলো আছে তাদের কাছে একটা অতিরিক্ত স্থিতি শক্তি থাকে, যে শক্তি কিন্তু ভেতরের অণুগুলোর কাছে থাকে না। তাহলে ওপরে পৃষ্ঠতলে যতগুলো মলিকুল রয়েছে, যতগুলো অণু রয়েছে, সকলের টোটাল এনার্জি, সকলের কাছে কিছু না কিছু শক্তি রয়েছে, স্থিতি শক্তি। সমস্ত শক্তিকে আমরা একসাথে কি বলবো? পৃষ্ঠ শক্তি। কি বলবো? সারফেস এনার্জি। তার মানে সারফেসে যে মলিকুলগুলো আছে তাদের স্থিতি শক্তিকেই কি বলবো আমরা? তাদের স্থিতি শক্তিকেই বলবো আমরা পৃষ্ঠ শক্তি বা সারফেস এনার্জি। এবার সারফেস টেনশন বা পৃষ্ঠটান কোথায় কাজ করে? সারফেসেই কাজ করে, যাকে আমরা এস দিয়ে লিখি, কখনো টি দিয়ে লিখতে পারি, তাই না? সারফেস টেনশন বা সারফেস টেনশন কি? সারফেসে বল বাই দৈর্ঘ্য। আমরা আগের ভিডিওতে জেনেছি যে কোনো তরলের মুক্ত পৃষ্ঠে একটা এল দৈর্ঘ্যের রেখা কল্পনা করা হলো। ওই এল দৈর্ঘ্যের রেখার উপর যে বল প্রযুক্ত হচ্ছে সেই বলকে বলবো আমরা সারফেস টেনশন। তা সারফেস টেনশন এস ইকুয়াল টু এফ বাই এল। ঠিক আছে, এগুলো আমরা জেনেছি। আচ্ছা, এবার এই সারফেস টেনশনের সঙ্গে পৃষ্ঠ শক্তির একটা নিবিড় সম্পর্ক আছে। যদি পৃষ্ঠ শক্তি ইউ হয়, কত? ইউ। পৃষ্ঠ শক্তি যদি ইউ হয় তাহলে প্রতি একক ক্ষেত্রফল, আবার বলছি, তরলের মুক্ত পৃষ্ঠের প্রতি একক ক্ষেত্রফল, ধরো এখানে তরলের যে পৃষ্ঠ আছে সেই পৃষ্ঠতলের ক্ষেত্রফল এ, এবং এই পৃষ্ঠতলে মোট শক্তি আছে ইউ। মোট শক্তি স্থির শক্তি কত আছে? ইউ আছে। একক ক্ষেত্রফলে কত শক্তি আছে? ইউ বাই এ। আমরা দেখাবো এই একক ক্ষেত্রফলের পৃষ্ঠ শক্তি সর্বদা পৃষ্ঠটানের সমান। সর্বদা কার সমান? পৃষ্ঠটানের সমান। অর্থাৎ পৃষ্ঠ শক্তি এবং পৃষ্ঠটানের মধ্যে একটা সুন্দর সম্পর্ক রয়েছে, সেটা আমরা ব্যাখ্যা করব। তার আগে আমরা একটু ব্যাখ্যা করব যে ভেতরে যে অণুটা রয়েছে
আমি বললাম এর কাছে শক্তি কম আছে, আর পৃষ্ঠে যে অণুগুলো আছে তাদের কাছে অ্যাডিশনাল এনার্জি রয়েছে, অতিরিক্ত পরিমাণ শক্তি রয়েছে। তো কি করে একই রকম দেখতে অণু, একই তরলের অংশ সবাই, অথচ এর কাছে শক্তি কম আছে, পৃষ্ঠে যে মলিকুলগুলো রয়েছে তাদের কাছে শক্তি বেশি আছে, এটা কি করে সম্ভব? মানে এর পেছনে ফিজিক্সটা কি, বিজ্ঞান কি বলছে, চলো সেটা আমরা এবার ব্যাখ্যা করব। এইবার দেখো, তোমরা সকলেই জানো যে একই পদার্থের অণুগুলো পরস্পরকে কি করে, আকর্ষণ করে। এই আকর্ষণ বলকে কি বলা হয়? সংশক্তি বা সমসঞ্জন বল বা কোহেসিভ ফোর্স। ঠিক আছে, এবার ধরো এই পাত্রের মধ্যে প্রচুর অণু আছে, প্রচুর অণু আছে, তাই না? এবার তোমাদের আমি আগের ভিডিওতে একটা তথ্য দিয়েছিলাম যে ধরো বাল্কে যে অণুটা আছে, এই অণুর চারিদিকে অণু রয়েছে, চারিদিকে অণু আছে, তাই না? আচ্ছা, এই মিডিলের যে অণুটা আছে, এই অণুকে এদিকেও এও আকর্ষণ করছে, ওপরের অণুটাও আকর্ষণ করছে, নিচের অণুটা আকর্ষণ করছে, এদিকের অণু আকর্ষণ করছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই অণুর চারিদিকে যে অণুগুলো রয়েছে সবাই 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 মাঝের অণুকে আকর্ষণ করছে, সবাই মাঝের অণুকে কি করছে, আকর্ষণ করছে। ফলে কি হচ্ছে, এই অণুটার ওপর লব্ধি বল কিন্তু শূন্য হয়ে যাচ্ছে, তাই না? কারণ এখানে দেখো, এই যে এটা ধরো এই মাঝের অণু, এই অণু কি করছে, পাশের অণুটা এদিকে আকর্ষণ করছে, আর এই পাশে যে অণুটা রয়েছে সেও আকর্ষণ করছে। তাহলে এই দুটো আকর্ষণ বল পরস্পরকে কি করছে, ক্যান্সেল করছে, প্রতিমিত করছে। ফলে এই দুটো আকর্ষণ বলের জন্য এর উপর লব্ধি বল কত, শূন্য। একই রকমভাবে প্রত্যেকটা বলকে, প্রত্যেকটা বিপরীত দিকে আরেকটা বল রয়েছে, সব সেই বলগুলো কি করছে, পরস্পরকে কি করছে, প্রশমিত করছে। ফলে এর উপর লব্ধি বল শূন্য। তার মানে ভেতরে যে অণুগুলো রয়েছে তার উপর লব্ধি বল শূন্য। এবং তোমাদের আমি এটাও বলেছিলাম, এই যে অণুটা রয়েছে, এই অণু থেকে মোটামুটি ম্যাক্সিমাম 10⁻⁻10 মিটার দূরত্বে এই বলটা কার্যকরী হয়। তার থেকে যদি বেশি দূরত্বে কোনো অণু থাকে, এই অণু কিন্তু এই অণুকে আকর্ষণ করবে না, বা আকর্ষণ বলের মান এত কমে যায় সেটা নগণ্য। ঠিক আছে, তাহলে 10⁻⁻10 মিটার এই রেঞ্জের মধ্যে যদি অণুগুলো থাকে তাহলে তারা পরস্পরকে কি করবে, আকর্ষণ করবে। এইবার ধরে নাও এটা হচ্ছে সেই রেঞ্জ, ঠিক আছে, এটা হচ্ছে সেই রেঞ্জ 10⁻⁻10 মিটার রেঞ্জ। এইবার কি হয়, এখানে যে অণুটা আছে, ভালো করে বুঝবে, এখানে যে অণু আছে এর ঠিক 10⁻⁻10 মিটার দূরে ওপরে একটা অণু আছে, সাইডে অণু আছে, তাহলে এর উপর এদিকে অণু আছে, নিচে আছে। তাহলে এই যে লোয়ার লাইনটা দেখতে পাচ্ছ, লোয়ার লাইন, এই লাইনের একটা নাম দিয়ে দিচ্ছি আমরা এ বি লাইন। এ বি লাইনের উপর যে মলিকুলগুলো রয়েছে, এই মলিকুলের উপর লব্ধি বল শূন্য, কারণ এখানে একটা স্ফিয়ার, একটা গোলক তৈরি হচ্ছে। যদি কোনো অণুর চারপাশে 10⁻⁻10 মিটার ব্যাসার্ধের গোলক তৈরি হয়, গোলক যদি তৈরি হয় তাহলে ওই অণুটার উপর আকর্ষণ মানে লব্ধি বল শূন্য হয়। ঠিক আছে, এর উপর লব্ধি বল কত হবে, শূন্য। তাহলে এখানে সেই গোলকটা তৈরি হয়েছে, এই যে গোলক তৈরি হয়েছে, তার মানে এবি লাইনের উপর যে অণুগুলো রয়েছে সেই অণুগুলোর উপর কিন্তু লব্ধি বল শূন্য। কিন্তু ঠিক এবি লাইনের ওপরে যে অণুটা আছে সে কিন্তু কিছুটা গোলক তৈরি হচ্ছে, পুরোটা গোলক তৈরি হচ্ছে না, কারণ ওপরে কিন্তু 10⁻⁻10 মিটার জায়গা পাওয়া যাচ্ছে না। তার মানে ওর উপর একটা লব্ধি বল নিচের দিকে কাজ করছে। বুঝতে পারলে? একই রকমভাবে একদম সারফেসে যে অণুটা রয়েছে, এই অণুর ওপর, এই অণুর ক্ষেত্রে অর্ধগোলক সম্পূর্ণ হচ্ছে, অর্ধগোলক সম্পূর্ণ হলে, অর্থাৎ এই অণুর ওপর কোনো অণু নেই, জলের কোনো অণু নেই, নিচে আছে, তার মানে অর্ধগোলক কমপ্লিট হচ্ছে। তাহলে এক্ষেত্রে আমি আগের ভিডিওতে আলোচনা করেছিলাম, এই ক্ষেত্রে এই অণুটার ওপর নিচের দিকে একটা লব্ধি বল কাজ করে। এই লব্ধি বলের জন্যই
সারফেস টেনশন তৈরি হয়, তাই না? তাহলে আমি দেখতে পাচ্ছি এখানে 10⁻⁻10 মিটার জায়গা জুড়ে একটা স্বর তৈরি হয়, একটা ফিল্ম তৈরি হয়, একে বলা হয় সারফেস ফিল্ম। এই ফিল্মের মধ্যে যতগুলো অণু আছে তার উপর একটা নিচের দিকে লব্ধি বল কাজ করে, ঠিক আছে? নিচের দিকে কি কাজ করে? লব্ধি বল কাজ করে। খুব ভালো করে এই জায়গাটা বুঝতে হবে, ফিজিক্সটা কিন্তু এখানেই লুকিয়ে আছে। এটা সারফেস, ধরুন এবি সারফেস, এরপরে এটা হচ্ছে সিডি, এই এতটুকু জায়গা হচ্ছে সারফেস ফিল্ম, সারফেস এটাকে বলা হয় ফিল্ম। আচ্ছা, এর রেঞ্জ মোটামুটি, এর দৈর্ঘ্য মোটামুটি 10⁻⁻10 মিটার। এর মধ্যে যতগুলো অণু আছে তার ওপর একটা নিচের দিকে ফোর্স কাজ করে, একটা ডাউনওয়ার্ড বল, নিম্নমুখী বল কাজ করে, এবং সারফেসে যে অণুটা আছে তার উপর লব্ধি বলের মান বেশি হয়, ঠিক আছে? প্রত্যেকটা অণু এই সারফেস ফিল্মের মধ্যে যতগুলো অণু আছে সবার উপরে একটা নিচের দিকে বল কাজ করে, লব্ধি বল কাজ করে। কিন্তু ভেতরে যে অণু আছে, ভেতরে ওকে, এর ওপর কোনো লব্ধি বল কাজ করে না, বা এখানেও যে অণুটা আছে এর উপর লব্ধি বল কাজ করে না, এর উপর লব্ধি বল কত? 0। তাহলে এই সিডি লাইনের ওপরে যে অণুগুলো আছে আর এবি লাইনের ওপর, এদের মাঝখানে যে অণুগুলো আছে সবার উপর একটা নিচের দিকে বল কাজ করে। এই বল কাজ করার জন্য কি হচ্ছে, এদের কাছে একটা অতিরিক্ত স্থিতি শক্তি থাকছে, এই জায়গাটা এবার বুঝতে হবে। তাহলে ভেতরে যে অণুগুলো আছে এদের উপর কোনো লব্ধি বল নেই, লব্ধি বল 0। কিন্তু এই সারফেস ফিল্মের মধ্যে যে অণুগুলো আছে তাদের উপর একটা লব্ধি বল নিম্নমুখী রয়েছে। এই লব্ধি বল থাকার দরুন এদের কাছে একটা অতিরিক্ত পরিমাণ স্থিতি শক্তি আছে, সেটা এবার বুঝতে হবে কি করে। ধরো এই বস্তুটা, খুব ভালো করে বোঝো, এই বস্তুটাকে পৃথিবী নিচের দিকে আকর্ষণ করছে। আমি কি করলাম? ভূপৃষ্ঠ থেকে বস্তুকে ওপরের দিকে তুললাম, তাই না? তুললে পরে তাহলে পৃথিবী আকর্ষণ করছে নিচের দিকে। এবার আমি একে ওপরে তুলে ধরে আছি, তাহলে পৃথিবী কত বলে আকর্ষণ করছে বস্তুকে? mg বলে আকর্ষণ করছে। m হচ্ছে বস্তুর ভর, g হচ্ছে অভিকর্ষজ ত্বরণ। তাহলে m ভরের কোনো বস্তুকে পৃথিবী নিচের দিকে কত বলে আকর্ষণ করে? mg বলে আকর্ষণ করে। তাহলে আমি উল্টো দিকে যদি বল প্রয়োগ করে একে তুলে দিই তাহলে আমি এই অভিকর্ষ বলের বিরুদ্ধে কার্য করলাম। তাহলে এই কার্য করা, তাহলে আমি উপরের দিকে বল প্রয়োগ করলাম প্লাস সরণ হলো, বস্তুর কী হলো? সরণ হলো। তাহলে আমি কার্য করলাম, বল ইন্টু সরণ মানে কার্য করলাম। কার্য করার জন্য আমার শক্তির প্রয়োজন, কার্য করার জন্য কিসের প্রয়োজন? শক্তির প্রয়োজন। তাহলে আমি আমার শারীরিক শক্তি ব্যয় করে এই কার্যটা করলাম। আমি যে আমার শক্তি ব্যয় করলাম সেটা গেল কোথাও? শক্তির তো কখনো ধ্বংস হতে পারে না। আমি যে শক্তিটা ব্যয় করে যে কার্যটা করেছি সেই শক্তি গেল কোথায়? শক্তির কখনো বিনাশ নেই। অ্যাকচুয়ালি কী হয়েছে? এই শক্তি বস্তুর মধ্যে স্থিতি শক্তি হিসাবে সঞ্চিত হয়ে গেছে। তার মানে আমি m ভরের বস্তুকে যদি ওপরের দিকে h উচ্চতায় তুলি তাহলে বস্তুর মধ্যে mgh পরিমাণ শক্তি থাকে। কত পরিমাণ শক্তি থাকে? mgh। এবং এই শক্তিকে কি বলা হয়? স্থিতিশক্তি। এই মুহূর্তে এর মধ্যে কিন্তু একটা স্থিতিশক্তি আছে, কারণ ভূপৃষ্ঠ থেকে অনেকটাই উপরে রয়েছে, এই উচ্চতায় রয়েছে। তাহলে এর মধ্যে একটা শক্তি রয়েছে, স্থিতিশক্তি। পৃথিবী যদি আকর্ষণ না করতো তাহলে কিন্তু এর মধ্যে স্থিতিশক্তি থাকতো না। এ এখন কার মধ্যে রয়েছে? পৃথিবীর আকর্ষণ ক্ষেত্রের মধ্যে রয়েছে, ফলে এর মধ্যে একটা স্থিতিশক্তি আছে। এখানেও তাই হয়েছে। এখানে যে মলিকুলগুলো রয়েছে, যে অণুগুলো আছে, এই প্রত্যেকটা অণু একটা আকর্ষণ বলের মধ্যে রয়েছে, কারণ প্রত্যেকটা অণুর উপর নিচের দিকে একটা আকর্ষণ কাজ করছে, তাই না? তাহলে এই অণুগুলো কিন্তু আকর্ষণ বলের মধ্যে রয়েছে। যেমন যদি একদম ওপরে ধরো এটা পি অণু, তাহলে এই অণু যদি এটাকে তুমি ভূপৃষ্ঠ বলো, সিডি লাইনটাকে যদি ভূপৃষ্ঠ বলো, এই ভূপৃষ্ঠ থেকে কতটা উচ্চতায় রয়েছে? ধরে নাও এই উচ্চতায় রয়েছে, তাহলে এর মধ্যে একটা শক্তি রয়েছে, ঠিক আছে? আচ্ছা, তাহলে এর মধ্যে বেশি পরিমাণ শক্তি রয়েছে। আবার এই অণুটার ক্ষেত্রে একটু কম শক্তি আছে, এর মধ্যে একটু কম শক্তি আছে। ক্লিয়ার? কারণ এরা কম উচ্চতায় রয়েছে, যত বেশি উচ্চতায় থাকবে তত বেশি পরিমাণ শক্তি থাকবে। তার মানে বুঝলাম এখানে কি হয়েছে, দেখো কোনো না কোনো মলিকুল
এই নিচ থেকে ওপরে উঠেছে, নিচ থেকে ওপরে উঠেই তো সারফেসে মলিকুল আছে, নতুবা সারফেসে মলিকুল আসবে কোত্থেকে? নিচের মলিকুলও উপরে গিয়েছে, উপরে গিয়ে একটা সারফেস গঠন করেছে, তাই না? তাহলে কোনো না কোনো মলিকুলকে নিচ থেকে উপরে যেতে হয়েছে। এবার যে নিচ থেকে যদি উপরে যায় তাহলে ওকে এতটা উচ্চতা অর্থাৎ 10⁻⁻10 মিটার উচ্চতা ওকে ট্রাভেল করতে হয়েছে, ফলে একটা কার্য হয়েছে। ওই কার্য শক্তি হিসাবে এই অণুগুলোর মধ্যে সঞ্চিত হয়ে গেছে। ঠিক আছে, তো এই অণুগুলোর যে শক্তি, এই শক্তিকে আমরা কি বলবো একত্রে? সারফেস এনার্জি, পৃষ্ঠ শক্তি। তাহলে আমি দেখতে পাচ্ছি ওপরের অণুগুলোর কাছে একটা পোটেনশিয়াল এনার্জি এক্সট্রা আছে, কিন্তু নিচের অণু, ভেতরের যে অণুগুলো আছে এদের কাছে কিন্তু পোটেনশিয়াল এনার্জি নেই, কারণ এরা আকর্ষণ ক্ষেত্রের মধ্যে নেই। এদের মধ্যে এদের উপর কোনো লব্ধি বল কাজ করছে না, এদের উপর লব্ধি বল কাজ করছে, ফলে এরা আকর্ষণ ক্ষেত্রের মধ্যে আছে এবং আকর্ষণ ক্ষেত্রের মধ্যে দিয়েই এরা উপরে উঠেছে। ঠিক যেমন আমরা কোনো বস্তুকে উপরের দিকে তুলি, তাহলে এইচ পরিমাণ তুললে পরে বস্তুর মধ্যে শক্তি থাকে কত? mgh। এরাও একটা উচ্চতা উঠেছে আকর্ষণ ক্ষেত্রের মধ্যে দিয়ে, ডাউনওয়ার্ড ফোর্সের বিরুদ্ধে উপরে উঠেছে। যেমন পৃথিবী আকর্ষণ করছে নিচে, আমি বস্তুকে তুলছি উপরের দিকে, ঠিক এরকম ঘটনা এখানে হয়েছে। প্রত্যেকটা অণুর উপর নিচের দিকে একটা আকর্ষণ কাজ করছে, অথচ অণুগুলো একটা উচ্চতায় উঠে আছে। তাহলে প্রত্যেকটা অণুর মধ্যে কি আছে? সারফেসে যে প্রত্যেকটা অণু রয়েছে তার মধ্যে একটা অতিরিক্ত পরিমাণ স্থিতিশক্তি আছে। এই স্থিতিশক্তিকে কি বলবো আমরা? সারফেস এনার্জি বা পৃষ্ঠ শক্তি। ঠিক আছে, তো এই হচ্ছে পৃষ্ঠ শক্তির উৎপত্তির কারণ এবং এর পেছনে রয়েছে অণুগুলোর মধ্যে ক্রিয়াশীল আকর্ষণ বল। আচ্ছা, এখানে একটা কথা বলি তোমাদের, তাহলে এই অণুগুলোর কাছে যে পোটেনশিয়াল এনার্জি বা স্থিতিশক্তি আছে, অ্যাকচুয়ালি কি হয়, এই মহাবিশ্বে প্রত্যেকটা বস্তু বা প্রত্যেকটা সিস্টেম কম এনার্জি নিয়ে থাকতে চাই। ভালো করে বুঝবে, প্রত্যেকটা সিস্টেম মিনিমাম পোটেনশিয়াল এনার্জি নিয়ে থাকতে চাই, কারণ প্রত্যেকটা সিস্টেমই সাম্যাবস্থায় থাকতে চাই, নিজেকে সাম্যে রাখতে চাই। আর সাম্যে থাকতে গেলে সেই সিস্টেমের পোটেনশিয়াল এনার্জি বা স্থিতিশক্তি মিনিমাম থাকতে হবে, সর্বনিম্ন হতে হবে। ঠিক এখানে যে অণুগুলো রয়েছে, এই অণুগুলো একটা সিস্টেম তৈরি করেছে, এই সিস্টেমের পোটেনশিয়াল এনার্জি কমতে চায়, কমতে। তাহলে প্রত্যেকটা সিস্টেম কি বললাম, এটা ধর্ম, প্রত্যেকটা সিস্টেম মিনিমাম পোটেনশিয়াল এনার্জি নিয়ে থাকতে চাই। তাহলে এই সারফেসের অণুগুলো যে সিস্টেম তৈরি করেছে, সারফেস তৈরি করেছে, এই অণুগুলো মিনিমাম পোটেনশিয়াল এনার্জি নিয়ে থাকতে চাই। এবার মাথায় রাখবে, সারফেসের অণুর সংখ্যা যত বেশি হবে, সারফেসের অণুর সংখ্যা যত বেশি হবে, তাহলে সারফেস এনার্জির মান অর্থাৎ পোটেনশিয়াল এনার্জি বা স্থিতিশক্তির মান তত বেশি হবে, তাই না? তাহলে মিনিমাম তো হচ্ছে না, কমছে না। তাহলে এই সিস্টেমটা কি করবে? নিজে নিজেই অণুর সংখ্যা কমাবে। সারফেসে যে অণু আছে, অণুর সংখ্যা কমাতে চাইবে। যদি অণুর সংখ্যা কমে তাহলে কি হবে? পোটেনশিয়াল এনার্জিটা মিনিমাম হবে। প্রত্যেকটা অণুর কাছে একটা কিছু না কিছু পোটেনশিয়াল এনার্জি থাকে, স্থিতিশক্তি থাকে। যদি অণুর সংখ্যাই কমে যায় তাহলে পোটেনশিয়াল এনার্জিও কি হবে? কমে যাবে। সেই কারণে যাতে অণুর সংখ্যা কমে সেই জন্য এরিয়াটাকেও কী হতে হবে? এরিয়া মানে ক্ষেত্রফলটাকেও কী হতে হবে? কম হতে হবে। যদি ক্ষেত্রফল কম হয়, মুক্ত পৃষ্ঠের ক্ষেত্রফল যদি কম হয় তাহলে অণু সেখানে কম থাকবে। সেই জন্য প্রত্যেকটা তরলের একটা টেন্ডেন্সি থাকে যে তারা সুযোগ পেলেই মুক্ত পৃষ্ঠের ক্ষেত্রফল কমাতে চায়। কারণ মুক্ত পৃষ্ঠের ক্ষেত্রফল যদি কম হয় তাহলে ক্ষেত্রফলে কম অণু থাকবে, আর ক্ষেত্রফলে কম অণু থাকলে পোটেনশিয়াল এনার্জি বা স্থিতিশক্তি কী হবে? কমে যাবে। সেই কারণেই প্রত্যেকটা তরলের মুক্ত পৃষ্ঠের ক্ষেত্রফল কমতে চাই এবং এই ধর্মটাকে কী বলা হয়? পৃষ্ঠটান। ঠিক আছে, বোঝা গেল? আচ্ছা, এবার আমরা এই পৃষ্ঠটানের সঙ্গে পৃষ্ঠ শক্তির যে সম্পর্ক সেটা আমরা বের করব। বের করার জন্য আমরা একটা ইউ আকৃতির ফ্রেম বানাবো। ফ্রেম ধরো লোহার তার বা অন্য কোনো পদার্থের তার দিয়ে আমরা ইউ আকৃতির একটা ফ্রেম বানালাম। এই ফ্রেমের কিছু একটা নাম দিচ্ছি
পি কিউ আর এস। এই ফ্রেমের সঙ্গে আরেকটা আমি তার এমনভাবে লাগিয়ে দেবো যাতে ধরো এই তারটা হচ্ছে এবি তার, এই এবি তারটা না এই পি কিউ আর আর এস বাহুর উপর দিয়ে সহজে চলাচল করতে পারে। ঠিক আছে, এমনভাবে আমি লাগিয়ে দিয়েছি। এবার আমি কি করব, তাহলে এখানে দেখতে পাচ্ছ একটা আয়তক্ষেত্র তৈরি হয়েছে। আমি এটা কোনো সাবান জলের মধ্যে ডুবিয়ে ওঠাবো, ওঠালে এই এ কিউ আর বি এখানে একটা স্বর তৈরি হবে, একটা ফিল্ম তৈরি হবে। ঠিক আছে, তাহলে এখানে কি তৈরি হবে, একটা ফিল্ম তৈরি হচ্ছে। ওকে, এই মাঝখানে একটা ফিল্ম তৈরি হবে। আচ্ছা, এবি তারের দৈর্ঘ্য ধরে নাও এল। এবার এবার তরলের পৃষ্ঠের একটা ধর্ম রয়েছে যে তরলের পৃষ্ঠতলের ক্ষেত্রফল কমতে চাই। তার মানে এখানে যে ক্ষেত্রফল তৈরি হয়েছে এটা কমতে চাইবে, কমতে চাইলে এর উপর একটা এইদিকে একটা বল কাজ করবে, এদিকে একটা বল কাজ করবে, তাই না? এবার ধরে নাও এই যে তরলটা রয়েছে এই তরলের হচ্ছে পৃষ্ঠটান হচ্ছে এস। এখানে যে আমরা স্বর নিয়েছি সাবান জলের, তার পৃষ্ঠটান কত, এস। এস কি, একক দৈর্ঘ্যের উপর প্রযুক্ত বল। তাহলে এই যে এল দৈর্ঘ্যের উপর প্রযুক্ত বল কত হবে, এস ইন্টু এল। এই যে এল দৈর্ঘ্যের যে এবি তার রয়েছে, এবি তারকে ধরে এদিকে টানতে হবে। এদিকে যদি টানে তরলটা তাহলে ক্ষেত্রফল কি হবে, কমে যাবে। এবং এই টানটা তৈরি হচ্ছে কিসের জন্য, পৃষ্ঠটানের জন্য। তাহলে পৃষ্ঠটান মানে কি, একক দৈর্ঘ্যের উপর প্রযুক্ত বল। তাহলে এবি তারের উপর প্রযুক্ত বল কত হবে, এবি তারের দৈর্ঘ্য ইন্টু এস। ঠিক আছে, এস এল। ক্লিয়ার? এই জায়গাটা একটু ভালো করে দেখো, এস আমি এখানে কি লিখেছি, এস ইন্টু এল, এই দিকে কাজ করছে। এইবার এখানে যে স্বরটা তৈরি হয়েছে, স্বরের মুক্ত পৃষ্ঠ কিন্তু দুটো আছে, এদিকে একটা এদিকে আছে। তাহলে এই মুক্ত পৃষ্ঠে একটা এস কাজ করছে, এই মুক্ত পৃষ্ঠে একটা, যেহেতু একটা ফিল্ম, একটা পাতলা স্বরের মুক্ত পৃষ্ঠ কটা আছে, এইদিকে একটা আছে, এই সাইডে একটা আছে। এই সাইডে এস কাজ করছে, এই সাইডে এস কাজ করছে। তাহলে এস কটা হলো, দুটো। তাই আমি সামনে কি লাগালাম, 2 লাগালাম। তাহলে এই বলটা ধরে, এই বলটার জন্য এবি তারটা কোন দিকে যেতে চাইছে, বাম দিকে যেতে চাইছে। বাম দিকে গেলে এই তরলের, এই স্বরের ক্ষেত্রফল কমে যাবে। এবার তুমি যদি একই পরিমাণ বল এই দিকে প্রয়োগ করো, এটা প্রযুক্ত বল। ঠিক আছে, প্রযুক্ত বল। এবং এই বলটা যদি, এই ডান দিকের বল যদি বাম দিকের বলের সমান হয়, তাহলে এই বিতারটা কি থাকবে, স্থির থাকবে। কি থাকবে, স্থির থাকবে। তাহলে সাম্যাবস্থায় আমরা কি বলতে পারি, এই প্রযুক্ত বল F ইকুয়াল টু 2SL বলতেই পারি। এইবার ধরে নাও এই বলের দরুন এই বলটা একটুখানি বাড়ালাম, একটুখানি, তাহলে এই বিতারটা ধীরে ধীরে ডান দিকে সরবে। আবার বলছি প্রযুক্ত বল সামান্য পরিমাণ বাড়ালাম, তাহলে এই বিতারটা ধীরে ধীরে ডান দিকে যাবে। ঠিক আছে, তাহলে ধরে নাও এই বিতারটা এইরকম একটা পজিশনে আসলো, এ প্রাইম বি প্রাইম। ঠিক আছে, এই পজিশনে আসলো। তাহলে এখানে সরণ কত হলো, তারের সরণ হলো এক্স। তাহলে এই যে ক্ষেত্র তৈরি হলো, এখানে একটা ক্ষেত্র তৈরি হচ্ছে এ প্রাইম বি প্রাইম বি। এই ক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে, এই যে একটা আয়তক্ষেত্র তৈরি হয়েছে, এই ক্ষেত্রের ক্ষেত্রফল হবে প্রস্থ ইন্টু দৈর্ঘ্য। তাহলে এল এক্স এখানে ক্ষেত্রফল তৈরি হবে। ঠিক আছে, এল এক্স যদি ক্ষেত্রফল তৈরি হয়, এবার ভালো করে বুঝবে, এই জায়গাটাও ভালো করে বুঝতে হবে যে এখানে মুক্ত পৃষ্ঠ আছে কটা, দুটো। এদিকে একটা আছে, এদিকে একটা আছে। তাহলে ক্ষেত্রফলকে আমরা 2 দিয়ে গুণ করবো। ক্লিয়ার? তাহলে এই যে ক্ষেত্রফল তৈরি হলো, এই ক্ষেত্রফলের বৃদ্ধি হলো। এই বৃদ্ধির জন্য দায়ীকে এই প্রযুক্ত বল। আমি এই বলটা প্রয়োগ করেছি, ফলে ক্ষেত্রফলের বৃদ্ধি ঘটিয়েছি, সরণ ঘটিয়েছি এক্স। তাহলে আমি একটা কার্য করেছি, বল ইন্টু সরণ মানে কি, কার্য, তাই না? তাহলে একটা কি হয়েছে, এখানে কার্য হয়েছে।
সেই কার্যের মানটা আমরা বের করব। তাহলে এই বলটা প্রয়োগ করে যে কার্য করলাম সেই কার্য কত হবে? কার্য ইকুয়াল টু আমরা কি জানি, বল ইন্টু সরণ। ঠিক আছে, তাহলে কার্যকে যদি ডব্লিউ দিয়ে লিখি, ডব্লিউ ইকুয়াল টু বল কত প্রয়োগ করেছি এফ ইন্টু সরণ কত হয়েছে এক্স, এক্স সরণ হয়েছে। ঠিক আছে, এই যে সরণ এক্স বি থেকে বি প্রাইমে গিয়েছে, এটা সরণ। আচ্ছা, বলের মান বসাবো, বলের মান কত 2SL ইন্টু এক্স। এবার এই যে ক্ষেত্র এক্সটা যে তৈরি হলো, একটা ক্ষেত্রফলে বৃদ্ধি হলো, এই যে ক্ষেত্রফলে বৃদ্ধি হলো এই ক্ষেত্রফলটা, ঠিক আছে, এই ক্ষেত্রফলের নাম আমরা দিলাম এ, ক্ষেত্রফলের নাম কি দিলাম এ, এটা ক্ষেত্রফল বৃদ্ধি। তোমরা লিখতে পারো এটা কি ক্ষেত্রফল বৃদ্ধি। তাহলে এখানে ডব্লিউ ইকুয়াল টু কি দাঁড়াচ্ছে দেখো 2LX, এই যে 2LX এটা অ্যাকচুয়ালি এ, আমি এসটাকে আলাদা করে রাখলাম 2LX। আচ্ছা, 2LX অ্যাকচুয়ালি কি এ, এ ক্ষেত্রফল, ক্ষেত্রফলের নাম কি দিয়েছি আমরা এ নাম দিয়েছি। ওকে, এরিয়া, এরিয়া মানে ক্ষেত্রফল। তাহলে এখানে যে কার্যটা আমরা করলাম, এই যে ক্ষেত্রফল বৃদ্ধি করার জন্য, এই পরিমাণ ক্ষেত্রফল বৃদ্ধি করতে আমরা যে কার্যটা করলাম বাইরে থেকে বল প্রয়োগ করে, সেই কার্য হয়ে যাবে পৃষ্ঠটান ইন্টু ক্ষেত্রফল। আবার বলছি, কোনো তরলের মুক্ত পৃষ্ঠের ক্ষেত্রফল এই পরিমাণ বৃদ্ধি করতে যে কার্য করতে হয় সেই কার্য হয়ে যাবে কার্য ইকুয়াল টু পৃষ্ঠটান ইন্টু ক্ষেত্রফলের বৃদ্ধি, তাই না? তাহলে এই যে আমরা কার্যটা করেছি, এই কার্য অ্যাকচুয়ালি এই ফিল্মের মধ্যে স্থিতিশক্তি হিসাবে সঞ্চিত হয়ে গেছে। তার মানে এই কার্যটাই শক্তি হিসাবে সঞ্চিত হয়েছে, তার মানে এটাই কিন্তু শক্তির রাশিমালা, শক্তি ইউ, ইউ ইকুয়াল টু এ ইন্টু এস বা এস ইন্টু এ। বোঝা গেল? তো আমরা পেয়ে গেলাম এই জায়গাটা, এবার একটু মুছে দিই। তাহলে স্থিতিশক্তি এটাকে আমরা কি বলবো, এই শক্তিটা এর মধ্যে পৃষ্ঠ শক্তি হিসাবে সঞ্চিত হবে। তা ইউটা কি পৃষ্ঠ শক্তি, পৃষ্ঠ শক্তি, ইউটা পৃষ্ঠ শক্তি, এসটা কি পৃষ্ঠ টান, পৃষ্ঠ টান, আর এটা কি ক্ষেত্রফল। তাহলে আমরা পেয়ে গেলাম যে পৃষ্ঠ শক্তি ইকুয়াল টু পৃষ্ঠটান ইন্টু ক্ষেত্রফল। ক্লিয়ার? এটা খুব ইম্পর্টেন্ট একটা রিলেশন, এক্সামে দিতে পারে। এবার এক কাজ করি আমরা, তাহলে এস ইকুয়াল টু কি হবে ইউ বাই এ, এস ইকুয়াল টু ইউ বাই এ। একক ক্ষেত্রফলের পৃষ্ঠ শক্তিকে কি বলবো আমরা, পৃষ্ঠটান বলবো। এটা এক ধরনের সংজ্ঞা, পৃষ্ঠটানের সংজ্ঞা। পৃষ্ঠটানের সংজ্ঞা একটা আমরা পড়েছি, তরলের মুক্ত পৃষ্ঠে একক দৈর্ঘ্যের উপর প্রযুক্ত যে বল স্পর্শক বরাবর তাকে কি বলা হয়, পৃষ্ঠটান। আবার আজকে আমরা জানলাম যে তরলের মুক্ত পৃষ্ঠের একক ক্ষেত্রফলে যে পরিমাণ পৃষ্ঠ শক্তি থাকে তাকেই বলা হয় পৃষ্ঠটান। ক্লিয়ার? তাহলে আমরা পেয়ে গেলাম পৃষ্ঠটান এবং পৃষ্ঠ শক্তির মধ্যে রিলেশন। এইবার আমরা এখান থেকেও পৃষ্ঠটানের একক বের করতে পারবো। দেখো, পৃষ্ঠটানের একক বের করব, ধরো এসআই একক বের করছি। ওকে, তো পৃষ্ঠটান মানে কি ইউ বাই এ। ইউ অ্যাকচুয়ালি কি ছিল ডাব্লু, ডাব্লু ইউটা কি ইউ ইকুয়াল টু আমি ডাব্লুকেই ইউ দিয়ে লিখেছিলাম, যে ক্ষেত্রফল বৃদ্ধি করতে যে কার্য করা হলো সেই কার্যটাই শক্তি হিসাবে সঞ্চিত হয়ে গেছে, তাই ডাব্লু ইকুয়াল টু কি ইউ। ওকে, এইবার দেখো কার্যের একক কি জুল, ক্ষেত্রফলের একক কি মিটার স্কয়ার। তাহলে আমরা পৃষ্ঠটানের আরেকটা একক পেলাম জুল পার মিটার স্কয়ার, জুল পার মিটার স্কয়ার। ক্লিয়ার? আচ্ছা, এখান থেকে আমরা মাত্রা পেয়ে যাব। এটা তো এসআই গেল, সিজিএস এ কি হবে, সিজিএস এর ক্ষেত্রে কি হবে, জুলের জায়গায় আর্ক লিখবো, মিটারের জায়গায় সেন্টিমিটার লিখবো, আর্ক পার সেমি স্কয়ার। মাত্রাও বের করতে পারবো আমরা। মাত্রা কি করে বের করব,
কার্যের মাত্রা কি এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2, ক্ষেত্রফলের মাত্রা কি এল স্কোয়ার, বাস এই দুটো ক্যান্সেল হলো, তাহলে পৃষ্ঠটানের মাত্রা হচ্ছে এম টি টু দি পাওয়ার -2, এটা পৃষ্ঠটানের মাত্রা। ওকে, আচ্ছা এইবার একটা এক্সট্রা আলোচনা যেটা খুব দরকার। এক্সট্রা আলোচনা কি, যখন আমরা ফিল্মকে বড় করব, ক্ষেত্রফল বৃদ্ধি পাবে, তখন না মুক্ত পৃষ্ঠের তাপমাত্রা কমে যায়, টেম্পারেচার কমে যায়। তখন ওই তরলটা কী করে, পরিবেশ থেকে একটা তাপ নেবে, তাপ নিয়ে টেম্পারেচারকে ফিক্স করে দেবে। ভালো করে বোঝো জায়গাটা। আমরা কি পেলাম, আমরা পেলাম U ইকুয়াল টু S ইন্টু A, তাই না? পৃষ্ঠ শক্তি ইকুয়াল টু পৃষ্ঠটান ইন্টু ক্ষেত্রফল। আচ্ছা, এবার U বাই A ইকুয়াল টু কি পেলাম, S। একক ক্ষেত্রফলে কোনো তরলের মুক্ত পৃষ্ঠের একক ক্ষেত্রফলের পৃষ্ঠ শক্তি ইকুয়াল টু পৃষ্ঠটানের সমান। এই একক ক্ষেত্রফলে এটা কি লিখছি, আমি লিখে দিচ্ছি, এটা প্রতি একক ক্ষেত্রফলে পৃষ্ঠ শক্তি, এটাই কিন্তু ইউ বাই এ, ঠিক আছে? এটা ইকুয়াল টু, এর একটা সিম্বল দিলাম, এটা ইকুয়াল টু কি পেলাম, এই প্রতি একক ক্ষেত্রফলের পৃষ্ঠ শক্তিকে ই দিয়ে লিখছি, ইউ মানে কি ইউ বাই এ, আর এবং এটা পেলাম কার সমান, এস এর সমান। এবার আমি কিন্তু টেম্পারেচারের কথাটা ভাবিনি, আমরা ক্ষেত্রফল বাড়িয়েছি, ক্ষেত্রফল বাড়ালে তরলের টেম্পারেচার কমে যায়। তরল তখন কি করে, পরিবেশ থেকে তাপ গ্রহণ করে, হিট এনার্জি গ্রহণ করে টেম্পারেচারকে আবার ফিক্স করে দেয়। তার মানে আমি তরলের উপর তরলকে দুইভাবে আমি শক্তি দিচ্ছি। আমি কি করছি, কার্য করছি, সে কার্যের মাধ্যমে একটা শক্তি দিচ্ছি, আর একটা শক্তি তরল নিজে নিজেই কি করছে, পরিবেশ থেকে দিচ্ছে। সেই শক্তিটা কোন শক্তি, হিট এনার্জি এইচ। তার মানে তরলের প্রতি একক ক্ষেত্রফল বৃদ্ধি করার জন্য যে শক্তির প্রয়োজন ইউ বাই এ, এই শক্তিটা আমরা দুইভাবে প্রদান করছি, একটা কার্যের মাধ্যমে, একটা হিট এনার্জি থেকে, ঠিক আছে? হিট এনার্জি দিয়ে। তো এইচটা কি এখানে, এইচ হচ্ছে হিট এনার্জি, তাপ শক্তি। তাহলে প্রতি একক ক্ষেত্রফল বৃদ্ধি করতে প্রয়োজনীয় তাপ শক্তি কিন্তু এইচ। এবার আমরা গ্যাসের গতীয় তত্ত্ব থেকে প্রমাণ করতে পারি এইচ ইকুয়াল টু টি ইন্টু ডিএস ডিটি। এটা মনে রাখবে, এটা প্রমাণ করা যায়। আমাদের কিন্তু প্রমাণ আউট অফ সিলেবাস প্রমাণ করছি না, আমি ডিরেক্ট লিখছি। এটা আমরা প্রমাণ করতে পারি গ্যাসের গতীয় তত্ত্ব থেকে। টিটা কি, পরম উষ্ণতা, তাহলে লিখে রাখো পরম উষ্ণতা, ঠিক আছে? তাহলে এটা কি, তাহলে ধরো আমি যখন ক্ষেত্রফলকে বৃদ্ধি ঘটালাম তখন উষ্ণতা কমে গেল ডিটি পরিমাণ। উষ্ণতা কমলে সারফেস টেনশন কমে যায়, এবার সারফেস টেনশন কমলো ডিএস পরিমাণ। তাহলে ডিটি পরিমাণ উষ্ণতা কমার জন্য সারফেস টেনশন কতটা কমলো, ডিএস পরিমাণ। তাহলে একক উষ্ণতা পরিবর্তনের জন্য সারফেস টেনশনের পরিবর্তন কত হলো, ডিএস বাই ডিটি। তাহলে এখানে ডিএস বাই ডিটি হচ্ছে একক পরিমাণ উষ্ণতার পরিবর্তনের জন্য পৃষ্ঠটানের পরিবর্তন। তাহলে ডিএস ডিটি কি বোঝাচ্ছে, উষ্ণতার পরিবর্তনের জন্য পৃষ্ঠটানের পরিবর্তনের হার, উষ্ণতার সাপেক্ষে পৃষ্ঠটানের পরিবর্তনের হার, ডিএস বাই ডিটি। তাহলে এটা হচ্ছে আমরা প্রমাণ করে পেলাম, ঠিক আছে? তাহলে আলটিমেটলি ই ইকুয়াল টু কি পেলাম, ই ইকুয়াল টু পেলাম এস প্লাস টি ডিএস ডিটি
ও আচ্ছা, একটু বলি, এটা মাইনাসে আসবে, প্রমাণ করেই মাইনাসে আসবে, এটা কিন্তু নেগেটিভে আসবে। ক্লিয়ার? তো এই হচ্ছে প্রমাণ করে পেয়েছি। এইবার জায়গাটা বুঝতে হবে এখানে, এই ডিএসডিটি না সাধারণত মানে সাধারণ তরলের ক্ষেত্রে ডিএসডিটি নেগেটিভ হয়। এটা একটা নেগেটিভ কোয়ান্টিটি, ঠিক আছে? নেগেটিভ হয়। কেন নেগেটিভ হয়? কারণ সাধারণ তরলের ক্ষেত্রে উষ্ণতা বাড়ালে পৃষ্ঠটান কমে যায়, উষ্ণতা বাড়ালে পৃষ্ঠটান কমে যায়। তাহলে একটা বাড়ছে একটা কমছে, তাহলে এই যে বাড়ছে কমছে বিপরীতমুখী সম্পর্ক বোঝানোর জন্য এখানে কি দিতে হবে? নেগেটিভ দিতে হবে। বোঝা গেল? একটা বাড়ছে আর একটা কমছে, এইটা বোঝানোর জন্য, এটা চিহ্নিত করার জন্য আমরা এখানে নেগেটিভ সাইন ব্যবহার করলাম। তাহলে এটা যদি নেগেটিভ হয়, আলটিমেটলি ই ইকুয়াল টু কি আসবে? এস প্লাস, তাহলে এখানে প্লাস হয়ে যাবে, এর মান নেগেটিভ বসালে নেগেটিভ নেগেটিভ পজিটিভ হয়ে যাবে, টি ইন্টু ডিএস বাই ডিটি হয়ে যাবে। তো এই হচ্ছে একক ক্ষেত্রফলে পৃষ্ঠ শক্তি। ঠিক আছে? একক ক্ষেত্রফলে পৃষ্ঠ শক্তি পৃষ্ঠটানের থেকে কিন্তু বেশি। ভালো করে বুঝবে, দেখো পৃষ্ঠটান প্লাস সামথিং, এই সম্পর্কের কথা যদি আমরা ভাবি, তাহলে একক ক্ষেত্রফলে পৃষ্ঠ শক্তি আর পৃষ্ঠটান কিন্তু সমান নয়। তার মানে সবসময় পৃষ্ঠটানের থেকে এই একক ক্ষেত্রফলে পৃষ্ঠ শক্তি বড় হবে। কেন বড় হবে? এই টার্মটার জন্য। কিন্তু কখন সমান হবে? সমান কি কখনো হবে না? ই এবং এস কি কখনো সমান হতে পারে না? অবশ্যই হতে পারে। যদি টি এর মান 0 হয় তাহলে দুটো ক্ষেত্রে সমান হতে পারে। ওকে, একটা টি ইকুয়াল টু 0 হলে আর একটা হচ্ছে ডিএস ডিটি ইকুয়াল টু 0 হলে। তাহলে যদি টি ইকুয়াল টু 0 হয়, টি ইকুয়াল টু 0 মানে পরম শূন্য উষ্ণতা, এটাকে কি বলা হয়? পরম শূন্য উষ্ণতা। এই পরম শূন্য উষ্ণতায় এই উষ্ণতার মান কত? 0 কেলভিন, তাই না? বা ডিগ্রি সেন্টিগ্রেড 273 মাইনাস 273 ডিগ্রি সেন্টিগ্রেড। এই উষ্ণতায় কি হচ্ছে? ই ইকুয়াল টু এস, টি তো 0, ইকুয়াল টু কি হয়ে যাবে? এস হয়ে যাবে। এটা একটা কন্ডিশন। আর একটা কন্ডিশনে সমান হতে পারে। কোন কন্ডিশন? যদি ডিএসডিটি 0 হয়, অর্থাৎ উষ্ণতার পরিবর্তনের সঙ্গে সঙ্গে যদি তরলের পৃষ্ঠটানের কোনো পরিবর্তন না হয়, তাহলে হতে পারে। তাহলে এটা 0, তাহলে টি ইন্টু 0 মানে 0, তাহলে এক্ষেত্রেও কি হয়ে যাবে? ই ইকুয়াল টু এস হয়ে যাবে। ক্লিয়ার? তাহলে বাস্তবে কিন্তু এটাই ঘটে। বাস্তবে ই ইকুয়াল টু এস কিন্তু সমান হয় না। যেসব তরলের পৃষ্ঠটান রয়েছে এবং উষ্ণতার সঙ্গে পৃষ্ঠটানের পরিবর্তন হয়, তাদের ক্ষেত্রে কিন্তু ই, অর্থাৎ ই মানে কি? একক ক্ষেত্রফলে পৃষ্ঠ শক্তি কখনোই পৃষ্ঠটানের সমান হবে না। তার সঙ্গে একটা এক্সট্রা পার্ট থাকবে, ঠিক আছে? হিট এনার্জির পার্টটা থাকবে। তো এই ছিল আমাদের আজকের আলোচনা। এবার একটা প্রশ্ন সবাই করছে, আমাকে বলছে স্যার এর উত্তরটা কী হবে বুঝিয়ে দিন। তো সেই কোশ্চেনটা নিয়ে তোমাদের সামনে একটু আলোচনা করব, যে উত্তাল সমুদ্রে যদি আমরা তেল ঢেলে দিই তাহলে সমুদ্র শান্ত হয়ে যায়। ধরো সমুদ্র এদিকে যাচ্ছে, প্রচণ্ড বেগ নিয়ে যাচ্ছে, আমরা এই অংশে তেল, আমরা কি করলাম? অয়েল, তেল ঢেলে দিলাম, তাহলে এই অংশের পৃষ্ঠটান কি হবে? কমে যাবে। পৃষ্ঠটান কমে যাবে। কিন্তু এই যে বাকি যে অংশটা আছে পৃষ্ঠটান বেশি, পৃষ্ঠটান বেশি থাকবে। তাহলে এবার কি হবে? এই অংশকে যেহেতু পৃষ্ঠটান বেশি মানে ইন্টারমলিকুলার ফোর্স বেশি, আর এখানে ইন্টারমলিকুলার ফোর্স কম, আন্তঃআণবিক বলটা কম, ফলে এই অংশকে পেছনের দিকে আকর্ষণ করবে। এদের শক্তি বেশি, তাই না? এদের আকর্ষণ কম, এদের আকর্ষণ বেশি, পেছনের দিকে আকর্ষণ করবে। যদি পেছনের দিকে আকর্ষণ করে, পেছনের দিকে টানে একটা বল দিয়ে,
তাহলে এই বেগটা কমবে না বাড়বে? কমে যাবে। তাহলে ঢেউয়ের বেগ কমে যাওয়া মানে কি? ঢেউ শান্ত হয়ে যাওয়া। তো এইভাবে আমরা বলতে পারি যে উত্তাল সমুদ্রে তেল ঢাললে সমুদ্র কি হয়? শান্ত হয়ে যায়। তো এই ছিল উত্তর। তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে তোমরা অবশ্যই আমাকে জানাও। আমি অবশ্যই প্রত্যেকটা ভিডিওর আলোচনাতে তোমাদের কোশ্চেনের উত্তর দেব। ঠিক আছে, আজকের মতো এখানেই সমাপ্ত। বাই।